এক মহা আতঙ্ক এবং প্রাণনাশকারী। প্রতি বছর এই বজ্রপাতে সারা দেশে শত শত মানুষ জীবন হারাচ্ছে। এটি একটি প্রাকৃতিক দুর্যোগ। এটি নিয়ন্ত্রণের ক্ষমতা কারণেই, তবে আমরা কিছু সতর্কতা অবলম্বন করলেই এর হাত থেকে রেহাই পেতে পারি। বজ্রপাতে সবচেয়ে বেশি মৃত্যু ও ক্ষতি হয় মাঠে থাকা কৃষক, জেলে, খোলা জায়গায় কাজ করা মানুষের। সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার আমাদের খেটে খাওয়া মানুষগুলি। ধান খেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে মৃত্যু, রিক্সা চালকের মৃত্যু, মাঠ থেকে গরু আনতে গিয়ে কৃষক বা গৃহবধূর মৃত্যু, নদীতে মাছ ধরার সময় জেলের মৃত্যু। এরকম রহরহ সংবাদ আমরা শুনি, কিন্তু আমরা এই খেটে খাওয়া মানুষের জন্য কিছুই করতে পারছি না বা করার চেষ্টা করছি না। নেই কোনো সতর্কতা বা সচেতনতা ক্যাম্পেইন, নেই কোনো প্রযুক্তি। এভাবেই অকাতরে জীবন দিয়ে চলছে এদেশের অর্থনীতি চাঙ্গা করার যোদ্ধারা। বজ্রপাত কমাতে তালগাছ লাগানো, আশ্রয়কেন্দ্র করার মতো প্রকল্প হয়েছে। আগাম সতর্কতা সংকেত দেওয়ার কাজও করেছে কিছু প্রতিষ্ঠান, কিন্তু বাস্তবে সেগুলো কাজে আসছে না। কেন বাড়ছে বজ্রপাত? জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি এবং বনভূমি উজাড়ের কারণে বাংলাদেশের বজ্রপাত ও মৃত্যুর হার বাড়ছে। এছাড়াও উঁচু গাছ কমে যাওয়া, কংক্রিটের ভবন বৃদ্ধি, যত্রতত্র মোবাইল টাওয়ার স্থাপন এবং পরিবেশ দূষণের ফলে বাতাসে উষ্ণতা ও ধূলিকণা বেড়ে যাওয়ায় বজ্রপাতের তীব্রতা বেড়েছে। প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়লে বজ্রপাতের সম্ভাবনা প্রায় 12% বৃদ্ধি পায়। উঁচু গাছপালার অভাবে বজ্রপাত বৃদ্ধি পায়। উঁচু গাছ থাকলে তা প্রাকৃতিক লাইটিং অ্যারেস্টর বা বিদ্যুৎ পরিবাহী হিসেবে কাজ করে। বাংলাদেশের একদিকে বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ বাতাস এবং অন্যদিকে হিমালয় থেকে আসা শীতল ও শুষ্ক বাতাসের মিলনের ফলে এই অঞ্চলে তীব্র বজ্রঝড় তৈরি হয়। আমরা যদি এখন থেকেই আমাদের জলবায়ু প্রতিকূল কাজকর্ম বন্ধ না করি, অদূর ভবিষ্যতে বর্ষা মৌসুমে বাড়ি থেকে বের হতেই পারবো না। প্রতি পদে পদে বজ্রপাত আমাদের গ্রাস করবে। আজকের এই অত্যাধিক বজ্রপাত আমাদের কর্মের ফসল। কিভাবে বজ্রপাত সৃষ্টি হয়? এটি প্রধানত 3টি ধাপে ঘটে। প্রথমত, চার্জ বিভাজন প্রক্রিয়া শুরু হয়। বজ্রঝড় চলাকালীন মেঘের ভেতরে বাতাসের তীব্র প্রবাহের কারণে ছোট ছোট পানির কণা এবং বরফকণা একে অপরের সাথে প্রচণ্ড গতিতে ঘষা খায়। এর ফলে স্থির বিদ্যুৎ উৎপন্ন হয় এবং চার্জগুলো আলাদা হয়ে যায়। হালকা ধনাত্মক চার্জগুলি মেঘের ওপরের দিকে জমা হয় এবং ভারী ঋণাত্মক চার্জগুলো মেঘের নিচের দিকে অবস্থান নেয়। দ্বিতীয়ত, বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি হয়। মেঘের নিচের অংশের ঋণাত্মক চার্জ যখন অনেক শক্তিশালী হয়ে যায়, তখন এটি মাটির ধনাত্মক চার্জকে নিজের দিকে আকর্ষণ করে। বাতাস সাধারণত বিদ্যুৎ অপরিবাহী হলেও চার্জের এই পার্থক্য অনেক অনেক বেশি যখন হয়ে যায়, তখন বাতাস আর বিদ্যুৎকে আটকাতে পারে না। সর্বশেষ প্রক্রিয়া হলো বিদ্যুৎ নিঃসরণ বা স্পার্ক। চার্জের ভারসাম্য বজায় রাখতে মেঘ থেকে একটি শক্তিশালী বিদ্যুৎ তরঙ্গ নিচের দিকে নেমে আসে এবং মাটি থেকে আসা ধনাত্মক চার্জের সাথে মিলিত হয়। এই মিলনের ফলেই আমরা তীব্র আলোর ঝলকানি বা বজ্রপাত দেখতে পাই। বজ্রপাতে মৃত্যুর পরিসংখ্যান। বাংলাদেশে বজ্রপাতের মাসভিত্তিক প্রবণতা বিশ্লেষণে দেখা যায়, জানুয়ারি-ফেব্রুয়ারিতে সংখ্যা কম থাকলেও মার্চ থেকে তা বাড়তে শুরু করে। এপ্রিলে তা তীব্র হয় আর মে মাসে পৌঁছায় সর্বোচ্চ পর্যায়ে। এরপর জুন-জুলাই কমতে শুরু করে, সেপ্টেম্বরে আবার কিছুটা বাড়ে। বাংলাদেশের বজ্রপাতে নিহত আহত ব্যক্তিদের সংখ্যা নিয়মিত নথিভুক্ত করে বেসরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ফাউন্ডেশন ফর ডিজাস্টার ফোরাম। প্রতিষ্ঠানটির তথ্য, একদিনে বজ্রপাতে বড় প্রাণহানির কয়েকটি ঘটনা পাওয়া গিয়েছে। তাতে দেখা যায়, একদিনে সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর ঘটনা ঘটেছে 2011 সালের 23 মে 58 জন, 2016 সালের 12 ও 13 মে 2 দিনে 87 জন নিহত হয়েছিলেন। 2 দিনে 33 জন নিহত হন 2014 সালের 13 ও 14 আগস্ট। 2024 সালের 4 জুন
29 জন। 2026 সালের 26শে এপ্রিল 14 জন নিহত হন বজ্রপাতে। বাংলাদেশের কোথায় কোথায় বেশি বজ্রপাত হয়? ভৌগোলিক তথ্য বলছে বজ্রপাত দেশের সব এলাকায় হলেও সবচেয়ে বেশি উত্তর পূর্ব অঞ্চলে, বিশেষ করে সিলেট অঞ্চলে। এছাড়া দেশের উত্তর অঞ্চলেও বজ্রপাতের সংখ্যা অন্য অন্য অঞ্চলের তুলনায় বেশি। পানি বা জলাশয়ের নিকটবর্তী এলাকায় বজ্রপাতের ঘটনা বেশি ঘটে। এর মধ্যে আছে উত্তর পূর্ব অঞ্চলের হাওড় এলাকা এবং উত্তর অঞ্চলের বিশেষত রংপুর অঞ্চলের এলাকা। বঙ্গোপসাগরে বাষ্পীভবনের ফলে যে মেঘ সৃষ্টি হয় তা সিলেট অঞ্চলে জলাশয় থেকে বাষ্পীভবনের ফলে সৃষ্ট মেঘের সঙ্গে মিলে বজ্রমেঘ তৈরি করে, যা বজ্রপাতের অনুকূল পরিবেশ তৈরি করে। সিলেটে বছরে 80 থেকে 96টি বিদ্যুৎ ঝলক হয় প্রতি বর্গ কিলোমিটারে। সেখানে যশোর অঞ্চলে বছরে প্রায় 12 থেকে 32টি। দেশের এক অঞ্চলের সঙ্গে আর এক অঞ্চলের পার্থক্য কয়েক গুণ। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোনা ও আশেপাশের হাওড় সংলগ্ন এলাকায় ঝুঁকি অনেক বেশি। বিশেষজ্ঞরা বলছেন মেঘালয় পাহাড় ঘেরা ভৌগোলিক অবস্থান, আর্দ্র বায়ুপ্রবাহ, উষ্ণতা এবং বিস্তীর্ণ জলাভূমি সব মিলিয়ে উত্তর পূর্ব অঞ্চল বজ্রপাতের জন্য অনুকূল পরিবেশ তৈরি করে। বজ্রপাতের সময় আমাদের করণীয় কী হবে? বজ্রপাতের মৌসুম শুরু আগে থেকেই তৎপরতা ও প্রচার বাড়াতে হবে। দেশের বজ্রপাত প্রবণ এলাকায় ব্যাপক হারে গাছ রোপণ করতে হবে। নিয়ম করে বড় গাছ কাটা বন্ধ করতে হবে। উঁচু গাছের সংখ্যা বাড়াতে হবে। বজ্রপাত শুধু একটি প্রাকৃতিক ঘটনা না, এটি কৃষি, জলবায়ু, আঞ্চলিক বৈষম্য এবং জননিরাপত্তার জন্য মহা হুমকি। এখনই আমাদের সব ধরনের ব্যবস্থা নিতে হবে। বজ্রপাতের সময় আমাদের আরও যা যা করণীয় হবে তা হলো, আকাশে ঘন কালো মেঘ দেখলে অথবা বজ্রপাতের শব্দ শুনলে শিশুসহ সকলকে ঘরের ভেতরে অবস্থান করতে হবে। মাঠে খেলাধুলা বা ঘুড়ি উড়ানো যাবে না। দলবদ্ধ হয়ে অবস্থান করা যাবে না। যখন আপনি বাড়িতে অবস্থান করবেন সেই সময় যদি বজ্রপাত হয় তাহলে দরজা জানালা বন্ধ রাখতে হবে। শিলা কুড়াতে বা উঠানে থাকা যাবে না। দরজা জানালার গ্রিল ধরে থাকা যাবে না। ঘরের বাইরে থাকলে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে হবে। কখনোই মাটিতে শুয়ে পড়া যাবে না। খোলা বা ধাতু নির্মিত ছাউনির নিচে থাকা যাবে না। যে সকল কাজ থেকে বিরত থাকতে হবে বজ্রপাতের সময় তা হলো, গাছের নিচে অবস্থান করা যাবে না। বাথরুমের ধাতব কল, বৈদ্যুতিক লাইনের সংযুক্ত যন্ত্রাংশ স্পর্শ করা যাবে না। নদীতে বা হাওরে মাছ ধরা যাবে না। বজ্রপাতের শব্দ শুনছেন, এর মানে বজ্রপাতে আক্রান্ত হওয়ার সীমার মধ্যে আপনি রয়েছেন। এজন্য বজ্রপাতের একাধিক শব্দের মধ্যে সর্বশেষ যে শব্দটি আপনি শুনবেন সেই সময় থেকে কমপক্ষে 30 মিনিট ঘরে অবস্থান করুন। যদি কেউ বজ্রপাতে আক্রান্ত হয় তাহলে বজ্রাহত ব্যক্তিকে স্পর্শ করা যাবে না। বজ্রাহত ব্যক্তিকে এমনভাবে ধরতে হবে যেন তার শরীরের সঙ্গে আপনার শরীর স্পর্শ না করে। তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হবে। বজ্রাহত ব্যক্তি যদি কোনো সাড়া না দেয় তাহলে প্রাথমিক চিকিৎসা হিসেবে একজন প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি দ্বারা তাকে সিপিআরের ব্যবস্থা করতে হবে। এই ছিল আজকের পর্বে। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে। বজ্রপাতে যে সমস্ত নিয়ম রয়েছে এবং বজ্রপাতে কিভাবে চলাফেরা করতে হবে, কত সময় ঘরে অবস্থান করতে হবে, সমস্ত বিষয়গুলো মেনে চলুন এবং বজ্রপাত প্রতিরোধে আমাদের সরকার কর্তৃক যে সমস্ত নিয়মকানুন প্রদান করা হয় সেগুলো মেনে চলুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।